সবাইকে স্বাগতম, সুস্বাগতম। আসলে আজকের অনুষ্ঠানে আমাদের আমরা গাইনোকোলজিস্ট এবং অন্যান্য চিকিৎসক ছাড়াও আমাদের সাথে রয়েছেন অনেক গুণী সুধীজন, যারা শুধু আমরা যখন চিকিৎসার সাথে সম্পৃক্ত, অনেকে এসেছেন আমাদের শিক্ষার সাথে যারা সম্পৃক্ত, এবং অনেকে এসেছেন নারীর অধিকার, সমতা, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ, অনেক কিছুর সাথে যারা কাজ করছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, এই সমাজকে সচেতন করার জন্য আপনারা কার্যক্রম নিয়েছেন। আমি সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। তো আমি একটু হয়তো আমার বলাটা একটু ইংরেজিতে হবে অল্প কিছু। সেটা হলো যে অ্যাকচুয়ালি আমরা এন্ডোমেট্রিওসিস সম্পর্কে আমরা সবাই মোটামুটি এর মধ্যে কিছুটা সচেতনতা আমরা অর্জন করেছি আমার মনে হয়। কারণ আমরা যদিও আমরা প্রথম সচেতন এন্ডোমেট্রিওসিস সচেতনতা দিবস হিসাবে মার্চ মাসের প্রথম আমরা অনুষ্ঠান করছি, তবে আমরা অনেক দিন ধরে এন্ডোমেট্রিওসিস সম্পর্কে আমরা অনেকগুলো সেমিনার, সিএমই, সায়েন্টিফিক সেশনে আমরা বলার চেষ্টা করেছি। তো আমরা সেই হিসাবে কিছুটা সচেতন আমরা সবাই আছি, কিছুটা জ্ঞান আমাদের সবারই আছে। তো টুডে ইজ March 4, 2020 and March is a month of endometriosis, and it is millions of people throughout the world honor this month to recognize women, millions of women that are suffering from endometriosis. Next one. So এটা হচ্ছে না, পরেরটা দেখেন না, উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা জানতে দেখেন উল্টা পাল্টা হয়ে গেছে, কোনটা দিলে? আচ্ছা আমি একটু ঠিক করে নিচ্ছি আমার ইয়েটা। যাই হোক, আমরা একটু ইয়ে করে নিই, এটা তুমি ইয়ে করেছো, এটা দেন আমার। আচ্ছা যাই হোক, দিতে হয়, সেই জন্যই আসলে আজকের এই এন্ডোমেট্রিওসিস মান্থটাতে আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি, যাতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি, তাদেরকে সাপোর্ট করতে পারি। এই দিনে যেন আমরা অন্তত তাদেরকে এডুকেট করতে পারি যারা সাফার করছে, এবং তাদের মধ্যে আমরা যেন একটা স্বপ্ন দেখাতে পারি, অ্যাটলিস্ট তাদের ব্যথাটাকে কমার জন্য আজকে যেন আমরা পাশে দাঁড়াতে পারি। তো আমরা চাই যে এই পেইনটা স্টপ হোক সবার জন্য। এটাকে আমরা অন্তত হয়তো আমরা এই পেন আমরা হয়তো কিউর করতে পারি না, অ্যাটলিস্ট আমরা তাকে কমাতে পারি। সুতরাং আমরা সবাই একযোগে আমরা সবাই শুধু আজকে থেকে শুরু করে, এবং আমরা বছরের প্রতিদিনই আমরা এরকম কাজে সম্পৃক্ত থাকবো, যে আমরা আমাদের মিডিয়া মাধ্যম এবং অন্যান্য আমরা চিকিৎসক সমাজ, সাধারণ জনগণ, সুধী সমাজ এবং শিক্ষক, আমরা সবাই এই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে সবাইকে সজাগ করার চেষ্টা করব। এবং আমরা যারা এন্ডোমেট্রিওসিস ভুগছে, দীর্ঘদিন ধরে যারা সাফার করছে, তাদেরকে আমরা একটা স্বপ্ন দেখাবো। সবাইকে ধন্যবাদ। মার্চ মাস এবং আজকের দিনে এই মাস ফিজিশিয়ান হিসেবে তো শুনতে চাই, কিন্তু আমি আসলে একটু মোটিভেশনাল কথা শুনতে চাই যে হাউ টু কমব্যাট endometriosis. Professor Rashida Begum, Vice President, Endometriosis Society of Bangladesh. আমি বলবো, প্রথমে বলেছে শারমিন ভুল বলেছে, ভাইস প্রেসিডেন্ট না, ডেপুটি সেক্রেটারি, নতুন পোস্ট ক্রিয়েশন ফর মি। উপস্থিত চেয়ারপারসন, আমার সিনিয়র এবং জুনিয়র, আসসালামু আলাইকুম। এন্ডোমেট্রিওসিস একটা ভয়াবহ রোগ। আমরা এন্ডোমেট্রিওসিসকে ক্যান্সারের সাথে তুলনা করতে পারি। তার ক্যারেক্টারিস্টিক্স সব মানে যারা নন মেডিকেল তারা বুঝবে না, কিন্তু যারা আমরা ডাক্তার আছি সবাই জানি যে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স ক্যান্সারের মতো। এটা ইনভেশন, ডিস্টেন্স মেটাস্টেসিস, নন কিউরেবল ডিজিজ। ক্যান্সারের তবু একটা সুবিধা আছে যে কিছুদিন পর মারা যায়, এন্ডোমেট্রিওসিস মারাও যায় না, শুধু ভোগাতে থাকে। যাই হোক, এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস এই প্রোগ্রামটা হওয়াটা খুবই ভালো হয়েছে। অ্যাওয়ারনেস আমি বলবো বোথ ফর
ফিজিশিয়ানস অ্যান্ড পেশেন্টস দুই পক্ষেরই অ্যাওয়ারনেস দরকার। ডাক্তারদেরও আমরা যতই জানি এখানেও কিছু অ্যাওয়ারনেসের ব্যাপার আছে যে কোন স্টেজের পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করব। অ্যাডোলেসেন্স এন্ডোমেট্রিওসিস বাচ্চা আছে, এন্ডোমেট্রিওসিস বাচ্চা নাই, এক একটা ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট করতে হবে। যে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ এটা যে কোথা থেকে এলো, ইরানিয়ান এক গাইনোকোলজিস্ট, উনি আমেরিকান সিটিজেন, তো ওনার মায়ের এন্ডোমেট্রিওসিস ছিল, উনি দেখেছেন ওনার মায়ের এন্ডোমেট্রিওসিসের সাফারিংস, কাজে উনি এক্সটেন্সিভলি এন্ডোমেট্রিওসিস নিয়ে কাজ করতে শুরু করলেন এবং উনি 2014 সালের মার্চ মাসের 13 মার্চ প্রথমে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস ডে হিসাবে শুরু করলেন। এরপর থেকে মার্চ মাসের 28 তারিখে, প্রতি বছর মার্চের 28 তারিখে এন্ডো মার্চ বলা হয়, যদিও এন্ডো মাসের সাথে না, মার্চ মানে কামিং ফরওয়ার্ড উইথ এন্ডোমেট্রিওসিস এই সেন্সে এটাকে এস্টাবলিশ করা হয়। তো এখানে ওরাও অ্যাওয়ারনেসের ব্যাপারে এইটাই বলেছে যে ফিজিশিয়ানদের এবং পেশেন্টদের এখনো এস্টাবলিশড হয়নি। তো ফান্ড রাইজিংও একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে, যদিও আমাদের সেরকম স্কোপ এখন নাই, তবে আমরা অ্যাওয়ারনেস কিভাবে ক্রিয়েট করতে পারি একদম ছোটবেলা থেকে আমাদের হাত দিতে হবে। যখন স্কুলের স্টুডেন্ট আসছে, টিচার বললেন যে উনি কয়েকটা স্টুডেন্টকে প্রশ্ন করেছে, তারা কিছুই জানে না, এমনকি তাদের মায়েরাও জানেন না, আসলে তো জানার কথা না। তো আমরা এখন কিভাবে ওদের কাছে পৌঁছে দিতে পারি যে পেইনফুল মিনিস্ট্রেশন যদি হয় সেই গ্রুপকে টার্গেট করতে হবে, তাদের ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে যে তাদের মা বা খালা বোন তাদের এরকম হিস্ট্রি আছে কিনা, তো তাদেরকে একদম রুটিন বেসিসে যদি বছরে 2বার বা 3বার আলট্রাসোনোগ্রাফি করা হয়, তাহলে আমরা বড় বড় চকলেট সিস্ট হওয়ার আগে সেটা হয়তো এভিডেন্ট হতে পারে এবং সেখানে সাপ্রেসিভ থেরাপি দিয়ে কিছুটা মিনিমাইজ করা যায়। প্রিভেনশন আসলে এন্ডোমেট্রিওসিসের নাই আমরা জানি, কিন্তু তার যে ডিস্ট্রাকটিভ নেচার সেটাকে যাতে মিনিমাইজ করা যায়। এই যে সবচেয়ে বড় যে কোয়ালিটি অফ লাইফ ডিটোরিয়েটস, ভেরি পুয়ার কোয়ালিটি লাইফ থাকে, এদের ক্রিপলড হয়ে যায়। দেখা গেছে একটা স্টাডিতে দেখা গেছে যে 51% পেশেন্টে তাদের নিত্য কাজ করতে পারে না, স্টুডেন্টরা স্কুলে যেতে পারে না, অন্য মহিলারা তাদের কাজ করতে পারে না, 50% পেশেন্টস পেইনফুল মিনিস্ট্রেশন হয়, 69% পেশেন্টের ডিসপেরোনিয়া, কাজে বিভিন্নভাবে কোয়ালিটি অফ লাইফ ডিটোরিয়েট করে। তো আমরা কিভাবে তাদের সুন্দর জীবন দিতে পারি, প্রথম থেকেই যদি তাদের হ্যান্ডেল করা যায় এবং ট্রিটমেন্ট করা যায়, হয়তো কিছুটা প্রশমিত করা যাবে। এবং তারা সবচেয়ে ভয়ানক যেটা রিপ্রোডাক্টিভ লাইফের এদের একটা কমপ্লেন যে বাচ্চা হয় না, সেই বাচ্চা হয় না একটা গ্রুপ আছে যে রিপিটেড সার্জারি করতে করতে একসময় দেখা যায় বাচ্চা হওয়ার জিনিসই তাদের শেষ হয়ে যায়। সেখান থেকে আমরা হয়তো প্রিভেন্ট করতে পারি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করে। তো এই বলে আমি শেষ করছি। আমার মনে হয় যে সবাই এ ব্যাপারে আমরা সচেতন হব, আশেপাশের লোকজন সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করব। ধন্যবাদ। ন্যাশনাল অ্যাডভাইজার এন্ডোমেট্রিওসিস সোসাইটি অফ বাংলাদেশ, এছাড়া আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন জয়েন্ট সেক্রেটারি অফ দিস সোসাইটি ডক্টর নুসরাত মাহমুদ এবং অর্গানাইজিং সেক্রেটারি যারা আছেন প্রফেসর সেহরিন সিদ্দিকা, এছাড়াও আছেন হচ্ছে আমাদের এখানে তনজিম সাবিনা চৌধুরী, এছাড়াও মালিহা রশিদ ম্যাডাম আছেন অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি অফ দিস সোসাইটি, প্রফেসর ফারহানা দেওয়ান, প্রফেসর গুলশান আরা, প্রফেসর রহিমা বেগম। তো আমরা আসলে চেয়েছিলাম যে আসলে আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাতে যেন সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা পাই। সবচেয়ে আসলে আনন্দের বিষয় হচ্ছে ঢাকার বাইরের প্রচুর চিকিৎসক আজকে আছেন আমাদের সাথে, সেন্ট্রাল কোর অফ ঢাকা ছাড়াও। একটু যদি আপনারা একটু হাতটা তুলতেন অথবা একটু দাঁড়াতেন, আমরা আসলে আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। অসীম সাহা আছেন, আনামুল ভাই আছেন, নারায়ণগঞ্জ থেকে অনেকে আছেন, দীপা আপাদেরকে দেখতে পাচ্ছি, পারভিন আপা, অমল স্যার। আসলে উই আর ভেরি মাচ অনার্ড যে আজকের প্রোগ্রামটাতে আপনারা আছেন আমাদের সঙ্গে। আমি এই মুহূর্তে একটু ডেকে নিতে চাই প্রফেসর পারভিন ফাতেমা ম্যাডামের কাছে, আসলে জানতে চাই যে দীর্ঘদিন ধরে এন্ডোমেট্রিওসিসের প্রচুর পেশেন্ট উনি ডিল করছেন। তো এখন আসলে যদি বলি 15 লক্ষ পেশেন্ট আমাদের দেশে ম্যাডাম, তো আসলে অ্যাওয়ারনেসের কোন জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, আপনি কি সন্তুষ্ট কিনা? রেসপেক্টেড চেয়ারপারসন এবং আজকের উপস্থিত সুধীবৃন্দ, আমি খুশি কিনা উইথ দ্য অ্যাওয়ারনেস দ্যাট হ্যাজ অলরেডি বিন দেয়ার। আমরা আসলে আজকেই শুরু করছি এই প্রোগ্রামটা এবং
ব্যথা নিয়ে যারা আমাদের কাছে আজ পর্যন্ত এসেছেন তাদেরকে কিন্তু আমরা খুব ভালো রিলিফ দিতে পারিনি, এবং আজকে যে যারা আমাদের সামনে আসছেন, আমাকে 9 বছরের একটা গ্যাপ থাকে, যে সময়টা একটা মেয়ের ভিতরে এই প্রসেসটা চলতে থাকে কিন্তু তার বহিঃপ্রকাশ হয় না এবং ডায়াগনোসিস হয় না, লেট ডায়াগনোসিস হচ্ছে। কিন্তু আমরা যদি একটু অ্যাওয়্যার আজকের থেকে শুরু হই, যে সন্তানটা আজকে মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করবে, সে জন্মগ্রহণ করার পরে অনেক মেয়েরই কিন্তু একটু রক্তস্রাবের মতো দেখা যায়, তারাই কিন্তু ভবিষ্যতে এন্ডোমেট্রিওসিস হওয়ার সম্ভাবনা নিয়ে জন্মালো। এই জিনিসটা যেটা যে কিন্তু জন্মের সময় রক্ত একটুখানি মা দেখছে যে 2-1 দিন রক্ত গেল, তার মায়ের হরমোনের উইথড্রয়ালের জন্য সেটা হলো। তো এই যে জিনিসটা হলো, এই জিনিসটা কিন্তু তারপর থেকে তো তার কোনো সিমটম নাই, তাহলে কি ব্যাপার? আসলে এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট ডিজিজ। মানে ইস্ট্রোজেন আমাদের শরীরে মেয়েদের কখন থেকে ঠিক মতো আসতে থাকে, সেটা হলো যখন তার মেনার্কি শুরু হয়, মাসিকটা শুরু হয়, তো ওই সময় থেকেই কিন্তু এই প্রসেসটা তখন শুরু হবে, কারণ এটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট একটা ডিজিজ। তো সেই হিসাবে একটা সময় লেগে যায়, যে সময়টায় তার ইম্প্যাক্টটা আমরা দেখতে পারি এবং বুঝতে পারি। তো ওই সেলগুলো যেগুলো মানে এখনো কিন্তু প্যাথোফিজিওলজি আমরা ভালো জানি না, কিন্তু যে জিনিসটা যে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশনটা, এটা ওই সেলগুলো যেগুলো ভায়াবল থেকে যাচ্ছে, সেল মানে পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকছে, সেগুলো আবার রিভাইভ করছে। এটা অ্যাডাল্টহুডেও হচ্ছে, মেনার্কির পরেও এটার শুরুটা হয়, এবং বাচ্চা জন্মানোর সঙ্গে যে সমস্যাটা বললাম সেখান থেকেও শুরু হয়। সো এটা এমন একটা ক্রনিক প্রসেস, এটা যে এখানেই থেমে যাচ্ছে তা কিন্তু না, এটা রিপ্রোডাক্টিভ লাইফকে ইম্পেয়ার করছে, অ্যাডোলেসেন্ট লাইফটাকে ইম্পেয়ার করছে। এখন কিন্তু আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যারা বিয়ে হওয়ার বয়সের আগেই কিন্তু এগুলো ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, এবং আমরা তো চাই যে মেয়েরা 20-এর পরে বিয়ে করুক। তো এই সময়ের মধ্যে কিন্তু আমরা এখন অনেক ডায়াগনোসিস করতে পারছি, কিন্তু দুঃখ যেটা লাগে যে এদের তো আমাদের আসলে ম্যানেজমেন্টের কয়েকটা স্কোপ আমাদের আছে, সার্জিক্যাল, মেডিকেল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিনস অ্যান্ড ডায়েটারি ইনস্ট্রাকশনস ফর দেম। তো এই যে প্রসেসগুলো আমাদের আয়ত্তে আছে, সার্জারি করব কি করব না, এদের জন্য তো আসলে করাটা, কারণ সার্জারির সঙ্গে যে রিলেশনটা আছে, যদি প্রপার সার্জারি করা হয় একদম এফেক্টিভ, যাতে ভবিষ্যতে তার রিকারেন্স কম হয় বা এইটা, তাহলে তার ওভারিয়ান রিজার্ভ কমে যাবে, তার মানে ভবিষ্যতে তার বাচ্চা ধারণ করার জন্য যে ক্ষমতাটা সেটা কমে যাবে। আবার যদি কিছু কাটছাট করে যদি আমরা এখন সার্জারি করি, তাহলে কি হবে যে তার রিকারেন্সটা, কারণ এটা একটা রিকারেন্ট ডিসঅর্ডার, যে এটা থেমে থাকার জিনিস না, সারা জীবন আমাদেরকে ভোগাবে। ইভেন যেটা বলা হয় যে হরমোন যখন কমে যাচ্ছে শরীরে, তখন যখন মেনোপজের পরে, তারপরেও কিন্তু যাদের হিস্টেক্টমি হয়ে গেছে তাদেরও দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের পেইনটা রিলিফ হয় না, 1 বছর পরে আবার ফিরে আসছে। তো এই যে প্রসেস, এই জিনিসগুলো আসলে আমাদের জানা থাকলে মেডিকেল ম্যানেজমেন্টে কিন্তু একটা বড় ইমপ্রুভমেন্ট এসে গেছে। আমাদের একটা GnRH অ্যাগনিস্ট আছে, GnRH অ্যান্টাগনিস্ট আছে। তো ওরাল ফর্ম অফ GnRH অ্যান্টাগনিস্ট দিয়ে কিন্তু এই সিমটমগুলোকে এখন আমরা কমাতে পারছি। তো এটাও একটা বিরাট স্টেপ, কারণ এখানে কোনো যে আমরা যখন এন্ডোমেট্রিওসিসকে থামাই, কিছু হরমোন দিয়ে থামাই, এই হরমোনগুলোর কিছু না কিছু সাইড ইফেক্ট আছে। তো এইগুলোতে এই পার্টিকুলার ওষুধটাকে এখন যদিও রিসার্চের পর্যায়ে আছে, যেটুকুন জানা গেছে দিস ক্যান বি ইউজ ফর লং টাইম, এবং তার মানে তাকে আমরা অনেকদিন রিলিফ দিয়ে রাখতে পারবো। তো কিছুটা আশাও আছে, একেবারে হতাশা জানি আমরা না ফিল করি। আমরা যারা বাংলাদেশের গাইনোকোলজিস্ট হিসেবে কাজ করছি, আমরা আপডেটেড নলেজ নিয়ে আপনাদের সামনে আসব, এবং আপনাদের জন্য যতটুকু পারা যায় যাতে আমরা দিতে পারি সেটা চেষ্টা করব। এবং সেটার জন্যই কিন্তু আজকে আমরা গাইনোকোলজিস্টরা প্লাস আপনারা
সবাই কিন্তু একত্রিত হয়েছি কিছু জিনিস বুঝতে। আরো অনেক বিশদভাবে আমার আরো কলিগসরা বলবে। আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। আমি এবার একটু ডেকে নিচ্ছি প্রফেসর রওশন আরা বেগম। আপনি কি মনে করেন ম্যাডাম যে এই প্ল্যাটফর্মটা আসলে কতটা বেশি ফলপ্রসূ হবে যেখানে আসলে সবাই মিলে কাজ করবে? আমাদের এখানে আজকে স্কুল টিচার্স এত দেরি হয়ে যায় যে এন্ডোমেট্রিয়াসিস যখন ডায়াগনোসিস হয় তখন সামটাইমস ইটস টু লেট, ওষুধের বাইরে চলে যায়, তখন সার্জারি করতে চিন্তা করতে, যে কথাটা আমার বড় বলছিলেন যে সার্জারি সবসময় নয় এবং সার্জারি অ্যাভয়েড করা যায়। সেই জন্য হ্যাঁ, এটা নয় যে মাস গিয়ে সাধারণ ব্যথা হয় না, কনজেশন হয় না, তো সাধারণ যেগুলো উপদেশ আছে তা তো আছেই, কিন্তু যখন দেখা যাচ্ছে না বারবার মেডে কমপ্লেন করছে, তখন অবশ্যই আমাদের তাকে ডাক্তারের কাছে নিতে হবে, প্রয়োজনে একটা আলোচনা করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। দুই নম্বরের এটার অপোজিট আছে, যেরকম এন্ডোমেট্রিয়াসিস হয়েছে বা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, এন্ডোমেট্রিয়াসিস হয়েছে তো সার্জারি করতে হবে, এন্ডোমেট্রিয়াসিস হয়েছে তো এর করে বাচ্চা হবে না। এই যে মিথগুলো, এগুলো ভাঙতে প্রয়োজন। এন্ডোমেট্রিয়াসিস একটা অন্য অসুখের মতো অসুখ এবং এটার প্রিভেনশন খুব একটা নাই, কিন্তু ট্রিটমেন্ট আছে যথেষ্ট এবং কারেন্ট ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এটা আরেকটা দিক যে মিথগুলোর বাইরে চলে আসতে হবে আমাদের, সেই ব্যাপারে সামাজিক পর্যায়ে কাজ করা দরকার। আমি পাশে বসেছিলাম বিক্রনেসা স্কুলের টিচারের বাসানোর সঙ্গে বসে কথা বলছিলাম, এভাবে আমাদের অন্য অন্য আমাদের মায়েদেরকে ব্যাপারটা জানা হবে। 3 নম্বর হচ্ছে আমি কখনো অ্যাজ এ জুনিয়র ডক্টর অথবা আমি হয়তো অন্য বিষয়ে কাজ করি, এন্ডোমেট্রিয়াসিসের পেশেন্ট আমি হয়তো ভালো করে ট্রিট করতে পারি না, এটা কিন্তু খুব বেশি কঠিন বিষয় নয়। এন্ডোমেট্রিয়াসিসের চিকিৎসা হ্যাঁ, কমপ্লিকেটেড এন্ডোমেট্রিয়াসিস ইজ রিয়েলি ম্যাটার অফ কনসার্ন। যখন বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তখন সার্জন, গাইনোকোলজিস্ট, এই সার্জারি সেই সার্জারি সব একসঙ্গে হয়ে আমরা অনেক কিছু করতে পারি অনেক সময় পেশেন্টের। কিন্তু সাধারণ এন্ডোমেট্রিয়াসিস যেটা, সেটা চিকিৎসা প্রাথমিক পর্যায়ে এমন কোনো কঠিন বিষয় নয়। আমার কথা হচ্ছে যে আমরা অ্যাজ এ প্রফেশনাল এই বিষয়টা আমাদের সকলকে ভালো করে জানতে হবে। হোয়াট ইজ এন্ডোমেট্রিয়াসিস, হাউ টু ডায়াগনোজ এন্ডোমেট্রিয়াসিস এন্ড হোয়াট ইজ দ্য প্রিভেন্টিভ চিকিৎসা এবং হোয়াট ইজ মাই লিমিটেশন। এরপরে আমি আর চিকিৎসা করবো না, আমাকে অমুকে রেফার করতে হবে, অথবা আমি বাড়ি আমি চিকিৎসাটা করবো। সুতরাং এই বিষয়ে নিজেকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আমাদের সমাজে এন্ডোমেট্রিয়াসিস ফ্রি থাকুক, আমাদের মায়েরা মেয়েরা ভালো থাকুন। এখানে যারা সবাই বসে আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এটা তো এই ধরনের একটা অনুষ্ঠানে তো অনেক আগেই হওয়া উচিত ছিল, তো বেটার লেট দ্যান নেভার। পৃথিবীর আমাদের আশেপাশের অনেক দেশেই এন্ডোমেট্রিয়াসিস সোসাইটি আছে যারা এটা নিয়ে কাজ করছে। আমরা হয়তো এক নাগারে কাজ করার কোনো প্রতিষ্ঠান আমাদের ছিল না, তবে আমরা নিজের জায়গা থেকে অনেকেই এন্ডোমেট্রিয়াসিস চিকিৎসা করি। তো এখানে যে দেখা যাচ্ছে যে জনসাধারণ যারা আছে তার মধ্যে আমরা খুব মাইনরিটি, আমরা বলতে পুরুষ। একটা কারণ তো হলো যে আমাদের এন্ডোমেট্রিয়াসিস হবে না, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের যে রোল নাই কেন, এই যে মেয়েগুলো যে সাফার করে, বিয়ে হয়ে যাওয়ার পরে পরের কথা, কম বয়সে মেয়েগুলো যে সাফার করে তাদের কষ্টটা কিন্তু বাবা মা দুজনকেই বুঝতে হবে। আর না হলে কিন্তু মার পক্ষে মা কষ্টটা বোঝে, কিন্তু নিরাময় করার সুযোগ মায়ের কম, বাবাকে যদি ইনভলভ না করা যায়। তো আমি এখানে চাচ্ছিলাম যে ডান দিকে বাদিকে 2-4জন পুরুষ মানুষ থাকলে ওদের ভালো হতো, কারণ তারা সমস্যাটা অনুধাবন করতে পারত। না না, অমল তো অন্য পুরুষ মানুষ, সেটা ডাক্তার পুরুষ। আমরা চাই নন ডাক্তার পুরুষ যারা বাড়ির গার্জিয়ান, কারণ এই দেশে পুরুষ শাসিত সমাজ। এই যে এনারা অনেক বড় পজিশনে আছেন মহিলারা, তাও কিন্তু সব জায়গায় আমরা এখনো পুরুষ শাসিত। সুতরাং আমরা যদি বাড়ির গার্জিয়ান পুরুষ মানুষকে ইনভলভ করতে না পারি, করতে গেলে স্বামী স্ত্রী দুজনকে ইনভলভ করা উচিত, পুরুষ এবং মহিলা। পুরুষ মানুষ না অসুখ না হোক তবুও তাকে ইনভলভ করতে হবে, কারণ এই চিকিৎসাটা ঠিক হতে পারে। তো এরপর থেকে আমি ভাবছি যে আমাদের পরের থেকে আমরা কিছু পুরুষ মানুষ কারণ তাদের এই জিনিসটা বোঝা যায়। আচ্ছা, আমাকে বলা হয়েছে যে
মেয়েদের জীবনের বিভিন্ন পর্যায়ে এন্ডোমেট্রিওসিসের কি এফেক্ট একটাই, কষ্ট। যে পর্যায়ে হোক, অ্যাডোলেসেন্ট হোক, অ্যাডাল্ট হোক, মেনোপজাল হোক, এমনকি মেনোপজের পরেও একটাই তার সিমটম, এখানে কষ্ট। মাসিকের সময় প্রচন্ড ব্যথা। এখন এই ব্যথাটা অনেক আমাদের দেশের মতো দেখে হয় কি অনেক জিনিস আমরা ধরে নেই, এই কম বয়সে মেয়েদের এই ব্যথা হবে, ব্যথার জন্য স্কুলে যাচ্ছে না, তো একদিন দুদিন স্কুলে না গেলে। কিন্তু এমনও মেয়ে আমি দেখেছি যে গরম শেক দিতে দিতে স্কুলে দিয়ে পেট পুড়িয়ে গেছে, তাই না? তার কষ্টের কোনো লাঘব হয়। এবং বাপ মাও দেয়ার একটা লস, এই কষ্টের আমি কি করি, ডাক্তারের কাছে গেলে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ায়, একটু কমে, কিন্তু আমার 3-4 দিন পরে ঠিক হয়ে যায়। এখন এই যে জিনিসটা, এটা কিন্তু এন্ডোমেট্রিওসিসের জন্য সব ক্ষেত্রে যে হয় তা না, অনেক ক্ষেত্রেই হয়। এই সাফারিংটা মানে ভোগার কোনো কারণ নেই, কারণ এর জন্য এর কারণ আমরা জানি না, কিন্তু রিলিফ দেওয়ার মতো চিকিৎসা আমরা জানি। তো সেই জিনিসটা মনে রাখতে হবে। আর জীবনের বিভিন্ন পর্যায়ে যদি বলো, তাহলে একটা জিনিস আমি বলবো যে প্রথম দিকে তো ব্যথা, আর শেষের পরের দিকে যেটা আসে আরো কষ্ট, সেটা হলো সন্তান জন্ম দেওয়ার অপারগতা। তার মানে তারা ইনফার্টিলিটিতেও ভোগে এই সমস্ত পেশেন্ট। তো এখন চিকিৎসাটা কোন পর্যায়ে আমি কি করব, সেটা কিন্তু ডিপেন্ড করে তার বয়স এবং সামাজিক অবস্থার উপর। তো এখন যদি কম বয়সী মেয়ে হয়, বিয়ে না হয়ে থাকে, তাহলে আমার এই হবে যে তাকে কষ্টটা যতটা সম্ভব লাঘব করা। তো এখন ডক্টর রসনারা বললো যে এই সমস্ত পেশেন্টের আমরা অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিওসিস ল্যাপারোস্কোপি ছাড়া 100% ডায়াগনোসিস করা যায় না। তো ইন্ডিকেশন হলো যে এত কম বয়সী মেয়েদের ল্যাপারোস্কোপি করাটাও ঠিক কিনা, সেই জন্য আমরা বলি যে ক্লিনিক্যাল ট্রায়াল দিতে হবে এই পেশেন্টদের। আমরা যে সমস্ত ওষুধ দিয়ে এন্ডোমেট্রিওসিস কমাতে চাই, সাপ্রেস করতে চাই, এগুলো কিন্তু কোনোটারই কোনো পার্মানেন্ট এফেক্ট নাই। ওষুধটা বন্ধ করার পরে আবার তার স্বাভাবিক ফিজিওলজির ফাংশনটা ফিরে আসে, কিন্তু এই সময়ের মধ্যে তাকে আমাদেরকে রিলিফ দিতে হবে। তো এখন আমাদের কিন্তু একটা জিনিস আমরা দিই, আমরা এর একটা খুব ভালো চিকিৎসা আছে যে বলা হয় যে ওরাল পিল যদি আমরা দিই এই পেশেন্টদের, কন্টিনিউয়াস দিতে পারি, ইন্টারমিডিয়েন্ট দিতে পারি, তাতেও ব্যথার লাঘব হয়। কিন্তু বাপ মার মধ্যে এই যে আবার বলছে বাপ মাকে ইনভলভ করা এই জন্য দরকার, যে তুমি যদি পিলের কথা বলো বাপ মা লাভ দিয়ে ওঠে যে আমার মেয়ের বিয়ে হয়নি, আপনি কি পিল দিচ্ছেন। তো এই জিনিসগুলো তাদেরকে বোঝাতে হবে যে এক একটা ওষুধের বিভিন্ন ধরনের এফেক্ট আছে, এবং এই মেয়ের জন্য হয়তো এই ওষুধ ভালো হবে। জিএনআরএ চ্যানেলও এই সমস্ত মেয়েদের দেওয়া যায়, কারণ এফেক্ট ইজ রিভার্সিবল। এফেক্ট ইজ রিভার্সিবল। 6 মাস ওষুধ দিয়ে তুমি যদি বন্ধ করে দাও, মোস্ট অফ দ্য উইল গেট ব্যাক দ্য নর্মাল ফাংশন। তো এই যে চিকিৎসাগুলো আছে, এগুলো রিভার্সিবল চিকিৎসা, এবং এগুলো দিয়ে কিন্তু আমরা ওদেরকে কষ্টটা অনেক লাঘব করতে পারি। তো সেই জিনিসটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে করি না। একটা হলো যে আমরা জানি না, 2 নম্বর হলো আমাদের ভুল ধারণা আছে, আর 3 নম্বর হলো যে আমরা মনে করি যে এই বাচ্চা মেয়েদের এই ধরনের হরমোন ট্রিটমেন্ট দেওয়া উচিত না। তো আমার মনে হয় এই ভ্রান্ত ধারণাগুলো দূর করতে হবে আমাদেরকে। চিকিৎসা আছে, তার সত্ত্বেও যখন মানুষ চিকিৎসা পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, এটা নিশ্চয়ই খুব ভালো জিনিস না। তার মানে আমাদের সামাজিক ব্যবস্থার এবং স্বাস্থ্য ব্যবস্থার আমরা বলবো যে একটা বিরাট ঘাটতি দিচ্ছি। আর আরেকটা জিনিস আমরা বলছি যে এই সমস্ত পেশেন্টদের সার্জিক্যাল ট্রিটমেন্ট আর মেডিকেল ট্রিটমেন্ট কখন করবে, আমরা সবসময় জেনে আসছি যে যদি পেশেন্টের সন্তান না চায়, তাহলে তাকে মেডিকেল ট্রিটমেন্ট আমরা দিব, এবং এই ট্রিটমেন্ট দিয়ে তার আমরা কষ্টটা লাঘব করবো। কিন্তু যদি সে সন্তান চায়, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু তাদের সন্তান সম্ভাবনা বাড়ায় না। তাহলে সেখানে অন্য ধরনের চিকিৎসা আমাদের যেতে হবে, এবং কোন বয়সে কাদের জন্য কতদিন পরে আমরা এই চিকিৎসা করব, এটা কিন্তু একটা মানুষকে যে যার কাছে সে উপদেশ নিতে চায় তাকে ভালোভাবে জানতে হবে। আমরা তো অন্যান্য দেশে হয় কি জিপির কাছে যায়, ওরা প্রথমে জেনারেল প্র্যাকটিশনার,
তারাই পেশেন্টগুলোকে রেফার করে স্পেশালিস্টে। আমাদের দেশে কিন্তু আমরাই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, গাইনোকোলজিস্টরাই মেয়েদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, আমাদের কাছে তারা এই কমপ্লেনগুলো নিয়ে আসবে। তা আমার একটাই উপদেশ হলো যে একটা জিনিস আমি অনেক সময় দেখি যে একটা হয় পেশেন্ট ইজ ডিনাইড ট্রিটমেন্ট, তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে সঠিক ট্রিটমেন্টটা হচ্ছে না। আর 3 নম্বর হলো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আছে। তো আমার একটাই উপদেশ হবে যে আমরা যারা এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট করি তাদের আরেকটু ডিপে যেতে হবে। এই পেশেন্টগুলোর সমস্যাটা কি, তার সামাজিক সমস্যা কি, তার মেডিকেল সমস্যা কি, তার অর্থনৈতিক সমস্যা কি, এই জিনিসগুলো না দেখে যদি আমরা চিকিৎসা করি বেশিরভাগ ক্ষেত্রে এই চিকিৎসা খুব এফেক্টিভ হয় না। তা আমি অত্যন্ত খুশি আজকে যে এই সূচনাটা আজকে হলো। আশা করি আমরা এই সূচনাটা করে গিয়ে বাসায় গিয়ে ঘুমাবো না, এটাকে আমরা পার্সু করব এবং ভবিষ্যতে খালি এই মিলন হলের মধ্যে না, আরো বাইরে যেখানে এই অধিকাংশ সাফারিং রোগী আছে তাদের কাছে আমরা এই মেসেজগুলো নিয়ে যেতে পারবো। আর মেসেজ খালি নিলেই হবে না, তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে এবং সেই জন্য হয়তো আমরা বহু ধরনের প্রচেষ্টা আমরা করতে পারি যাতে এই চিকিৎসাটা অথবা আন্ডারস্ট্যান্ডিংটা তাদের কাছে আমরা নিয়ে যেতে পারি। এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় এই সোসাইটি নিবে, যাতে আমরা এই লেকচারের মধ্যে সীমাবদ্ধ না থাকি, অ্যাকচুয়ালি কিছু কাজ করে এই সমস্ত কষ্ট পাওয়া মেয়েদের কষ্টটা লাঘব করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আজকে দেখে তো আমার মনে হচ্ছে যে লোকজনের অ্যাটেন্ডেন্স দেখে যে অনেকেই এই এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট করতে অত্যন্ত আগ্রহী এবং নতুন কিছু আছে কিনা সেটা জানার জন্য এসছে। এদের আপডেটিং করা আমাদের একটা দায়িত্ব। আমার মনে হয় এর সঙ্গে সঙ্গে এই ধরনের আপডেটিং প্রোগ্রামও চলতে থাকবে এবং আশা করি এই দেশের মেয়েরা হয়তো এই ধরনের এই সোসাইটির মাধ্যমে বেশ কিছুটা উপকার পাবে। তার যদি ভালোভাবে তোমাকে স্টিমুলেট করা হয়, we can still get a few eggs which can be fertilized and IVF can be tried again. এটাই করা উচিত। আরেকটা তো আছে ইজি ওয়ে আউট, আরেকজনের ডিম নিয়ে তুমি করতে পারো, কিন্তু এটা আমাদের সোসাইটিতে আমাদের কালচারে আমরা এনকারেজ করি না। তো সেই জন্য ইট ইজ বেটার। কিন্তু তোমার এখনো আমার মনে হয় না যে ইউ হ্যাভ গন টু এ হোপলেস স্টেজ, স্টিল দেয়ার ইজ হোপ। স্যার আসলে এই পর্যায়ে আসলে আমি প্রফেসর রশনারা বেগমের কথা বলছি, যিনি যে কথাটা বলেন যে 10 ডোমস, অনিয়া এখন লেস দেন 30, তার মানে 10 বছর আগে যদি হয় তার 20-এর কমই ছিল ওই সময় তার আসলে ওই সার্জারিটা হয়েছিল। এবং আমি যতটুকু জানি যে 2বার তার ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে, তার ফলপ্রসূতে তার এই কন্ডিশনটা এসছে। সো আমরা সবাইকে বলতে চাচ্ছি এবং বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যখন কাজটা করবো আমরা জেনে নেব কখন কোন কাজটা কিভাবে করতে হয়। আমি রাশিদা ম্যাডামকে বলতে চাচ্ছি যে আপনার কি কোনো অ্যাডভাইস আছে কিনা এই বিষয়ে। আর পেশেন্টে তো সাক্ষ্য দিল যে রিপিটেড সার্জারির কনসিকুয়েন্স কি। সো ফার্স্ট সার্জারি মাস্ট বি ডান অ্যাট এ গুড প্লেস। সবাই সার্জারি করে, কিন্তু যে মেটিকুলার সার্জারি করা এবং সার্জিক্যাল প্রসিডিওর অ্যাপ্রোচ অফ সার্জারিও ডিফারেন্ট হবে। যে সিস্ট ওয়াল ফেললে কতখানি ফেলবো, ওভারিয়ান টিস্যু কতখানি চলে যাচ্ছে, এসব কনসিডার করে সার্জারি অ্যাপ্রোচ করা হয়। ইদানিং যেমন অনেক মডিফাইড সার্জিক্যাল অ্যাপ্রোচ আছে যাতে ওভারিয়ান টিস্যু প্রিজার্ভেশনটা ভালো থাকে। সেটা একটা সেকেন্ড সার্জারি, ইট ওয়াজ অ্যাবসলিউটলি was not recommended because যখন সেকেন্ড সার্জারির সময় তার একটা এমএইচ, তখন কি এমএইচ করা হয়েছিল? Yes, madam. কত ছিল তখনই ম্যাডাম 0.48 ছিল। সেকেন্ড সার্জারির আগে? জি ম্যাডাম। সেকেন্ড সার্জারির আগে যদি 0.48 থাকে, ইট ওয়াজ কবিরা গুনাহ সার্জারি করা। সেকেন্ড সার্জারির আগে এমএইচ ছিল 0.48। ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি হয়েছিল এন্ড যেটা ডায়াগনস্টিক করলো তখন তাকে আনএফরেন্টলি চলে যায়। হ্যাঁ, অ্যাডিশনালাইসিস অ্যাডিশন ছিল এবং কিসিং ওভারিজ ছিল আমার। তাহলে কিসিং ওভারি যখন সে অ্যাডিশন ওভারিয়ান রিলেশনশিপ কটারি করেছে তাহলে টিস্যু লস হয়েছে। এই যে ওই মুহূর্তে তার আইভিএফ এ যাওয়া উচিত ছিল। 0.48-এও বাচ্চা হয়, 0.3-তেও বাচ্চা হয়েছে। এবং এখন বলে যে এমএইচ যতই কম হোক, ইউ মাস্ট ট্রাই একটা এগের জন্য যুদ্ধ করতে হবে। যদি একটা এগো থাকে সেটার জন্য যুদ্ধ করতে হবে। দ্যাট এগ মে বি গুড কোয়ালিটি এগ, ইট মে বি ফার্টিলাইজড, ইট মে প্রডিউস এ গুড এমব্রায়ো and pregnancy may happen. এবং তার চেয়েও সবচেয়ে বড় কথা, তুমি আশা হতে হবে না মোটেই, কারণ
যদি টিউব ঠিক থাকে, টিউব ওভারি রিলেশন কোনোভাবে যদি ভালো থাকে, তাহলে এনি টাইম স্পন্টেনিয়াস প্রেগনেন্সি মে অকার। এই 0.48 দিয়েও স্পন্টেনিয়াস প্রেগনেন্সি হতে পারে। বহু আইভিএফ ফেলিওরের পরে নিজে নিজে প্রেগনেন্সি হয়ে গেছে পেশেন্টের অজান্তে, যে হোপলেস হওয়ার কোনো কারণ নেই। তুমি আবার আইভিএফ ট্রাই করো, আইভিএফ অন্তত এক লস হবে না। যেই এক ওই মাসে রিক্রুটেড সেই একটাই নেবে, এক্সট্রা এক নেবে না, কাজে এরপরে আবার স্পন্টেনিয়াসও হতে পারে। ডোন্ট গেট আপসেট। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি স্যারকেই বলছি এটা জবাব দেওয়ার জন্য স্যার। শোনো, একটা কথা হলো যে ইউ আর লাকি যে বড় বড় দুটো সিস্ট রিমুভ করার পরেও দেয়ার ওয়াজ এনাফ ওভেরিয়ান টিস্যু টু প্রডিউস এগ, হ্যাঁ, এবং যার জন্য তোমার প্রেগনেন্সিটা হয়েছে। কিন্তু এই হ্যাপি সিচুয়েশনটা ইনডেফিনিটলি থাকবে না। মানে অন্য মানুষের ডিমটা যে বয়সে ফুরিয়ে যায়, তোমার ডিমটা কিন্তু তার আগে ফুরিয়ে যেতে পারে। তা আমার অ্যাডভাইস হবে কেরিয়ার করো, কিন্তু যদি মনে করো যে আরেকটা বাচ্চা নেবে, তাহলে খুব বেশি দিন দেরি করা উচিত না। আসলে এই ধরনের প্রশ্ন অনেক পেশেন্টের কাছে আমরা পাই। অনেকে আবার এরকমও আসে যে ও হয়তো তার মাস্টার ডিগ্রি হয়েছে, এখন পোস্ট গ্রাজুয়েশন করার জন্য বাইরে যাচ্ছে, তার এন্ডোমেট্রিওসিস আছে, তার পরিবার থেকে অনেক চাপ আসছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু সে তার প্রফেশনের জন্য পারছে না, ক্যারিয়ারের জন্য পারছে না। তো এইসব পেশেন্টের জন্য কি করতে হবে, আমি একটু পারভিন ফাতেমার ব্রডকাস্ট থেকে এর জবাবটা জানতে চাচ্ছি। না, এই সিচুয়েশন যেটা দেখা গেল, স্যার তো বলেই দিলেন যে ইফ শি ওয়ান্টস আ প্রেগনেন্সি, বেস্ট টাইম যত আর্লি সে নিবে। কারণ তার আমরা একটা গ্যাপ কত চাই, আমরা যে মিনিমাম একটা প্রেগনেন্সি থেকে আরেকটা প্রেগনেন্সি যাতে 2 বছরের গ্যাপটা থাকে, ও কিন্তু যত তাড়াতাড়ি চেষ্টা করবে ওর জন্য প্রসপেক্টটা বেটার ফর দিস গার্ল। কিন্তু আমাদের যে সমস্যাগুলো হয়, অথবা পড়াশোনার জন্য, তো সেখানে হাজবেন্ড যদি সঙ্গে যেতে পারে তাহলে তো ভালো, তা না হলে দিস ইজ অলসো লাইফ প্ল্যানিং। এখানে আমি মনে করি ফ্যামিলি প্ল্যানিং মানে আমি নেক্সট প্রেগনেন্সি কখন নিব, কিভাবে নিব, কোন সময়টা নিব, সেটা কিন্তু লাইফের শুরুতেই প্ল্যানটা করে নেওয়া উচিত হাজবেন্ড ওয়াইফের, এবং সেইভাবে অ্যাকর্ডিংলি যা করা উচিত। কিন্তু পড়াশোনার জন্য যদি কারোর চাহিদা থাকে, কারণ বাইরে কিন্তু চাইল্ডলেস লিভ ইজ ভেরি ভেরি কমন ফর দেম, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে সেটা না। সো প্ল্যানিংটা সময় মতো নেওয়া এবং সুযোগটা যদি থাকে, আর আমার কাছে যখন আসে 1 মাস পরে চলে যাবে আমার হাজবেন্ড, এখন তো কিছু করেন, এরকম একটা সিচুয়েশন, বা আমি চলে যাব এইরকম সিচুয়েশন না। মানে প্রেগনেন্সির চেষ্টা করলেই সেই মাসে হয়ে যাবে এরকম কিন্তু না। সেই জন্য আমরা যদি অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি যে কারোর যদি পড়াশোনার জন্য বাইরে যেতে হয়, লেট হার ট্রাই আর্লি, আরেকটু আগে সময় নিয়ে একটা প্রেগনেন্সি নিয়ে সে যাক না। হ্যাঁ, এটা হতে পারে, অথবা তার হাজবেন্ড তাকে অ্যাকম্পানি করতে পারে, অথবা ইন দ্য টাইম তাকে একটু রিশিডিউল করে নিতে হবে, যে যাওয়াটা যদি একটু ডিফার করা যায়। কিন্তু প্রেগনেন্সি প্ল্যানিং মাস্ট বি ইন প্রপার টাইম। এটা বয়স পার হয়ে গেলে 35 এর পরে কিন্তু প্রেগনেন্সি নেওয়াটা কঠিন। যে সমস্যাটা এন্ডোমেট্রিওসিসের জন্য বলছে যে এই বয়সেই একটা মেয়ের সেটা আর মানে ওভারিয়ান রিজার্ভ কমে গেল, কিন্তু সেরকম রিজার্ভ কমাটা কিন্তু বয়সের জন্য খুবই মারাত্মকভাবে এফেক্ট করে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বডি কনফিগারেশন কিছু কিছু সময় মনে হয় ইম্পর্টেন্ট, যে বডি ওয়েটটা ইম্পর্টেন্ট, কারণ বডিতে কতটুকুন ফ্যাট আছে তার উপরে এন্ডোমেট্রিওসিসের বেলাও কিন্তু এটা ইম্পর্টেন্ট এখানে, যে বিএমআইটা যদি ঠিক রাখা যায় তাহলে ফ্যাট টিস্যু যত কম হবে তত এস্ট্রোজেন কম হবে শরীরে, সেটা একটা বেনিফিট। তো আমরা এদেরকে এইভাবেও একটু অ্যাভয়েড করতে পারি। আর নিউট্রিশনাল কিছু অ্যাডভাইস কিন্তু এখন চলে আসছে, অল্টারনেটিভ মেডিসিনও কিছু আসছে, প্লাস যোগা, মেডিটেশন, এগুলো কিন্তু পেন রিলিফে আমাদের পেশেন্টদেরকে অনেকটা, কারণ পেন আমরা সারাতে পারবো না, কিন্তু পেনের টলারেন্স লেভেলটাকে একটু যদি আমরা গোছাতে পারি তাহলে এরা নর্মাল লাইফে কোপ করতে পারবে, সেই জিনিসটাও মনে হয় আমরা একটু খেয়াল করতে পারি। ধন্যবাদ ম্যাডাম। আজকের প্রথম আলোকে যদি আমরা দেখি, প্রথম পাতায় লেখা আছে দিশাহীন বিশ্ব বাড়ছে উদ্বেগ।
তারপরেই লেখা আছে করোনা ভাইরাস। আপনি আমাকে এই বিষয়টি নিয়ে বললেন, তখন প্রথমে আমার খটকা লাগলো যে এই শব্দ সম্পর্কে আমি খুব বেশি অবগত নই, এটি একদম প্রথম কথা। এবং তারপরে হচ্ছে কি আমি পড়তে বসলাম, ও আচ্ছা এটা এই বিষয়, হ্যাঁ এরকম তো শুনেছিলাম, হ্যাঁ এরকম কিছু কিছু কমন পড়ছে, মানে বিষয়টি এরকম হয়ে দাঁড়ালো। প্রথমে আমি একটি প্রশ্ন রাখতে চাই, সেটি আজকে এখানে প্রথমত আমার নিজেকে এসে খুব এলিয়েন মনে হচ্ছে, কারণ আমি এই ডিসিপ্লিনের না। সবাই কি কি ভাষায় কথা বলছে, আমি ভাষা বুঝি না। এত চমৎকার একটি আয়োজন, দেশের নামি দামি এবং সবচেয়ে বড় কথা গুণী সকল ডক্টররা আজকে এখানে একরকম মিলন মেলা বসেছে। আমার গণমাধ্যম কর্মী ভাইয়েরা বোনেরা কি আছেন এখানে? কেউ থাকলে একটু হাত তুলবেন। আমি দেখতে পাচ্ছি না, আছেন কেউ? একজন পেয়েছি, এখানে আরেকজন পেয়েছি, ও এখানে আরো একজন পেয়েছি। এত বড় একটি অডিটোরিয়াম, সেখানে মাত্র 3টি হাত। গণমাধ্যমকে কি জানানো হয়েছে? আমি একটি প্রশ্ন রাখছি আয়োজকদের কাছে যে এত বড় একটি আয়োজন হচ্ছে এখানে। আমি একটু সন্দিহান। এখন আমি একটি গল্প বলতে চাই। আমি এখানে আসার আগে আমার 3জন সহকর্মীর সাথে কথা বলেছি, যারা কিনা কখনো আমার স্টুডেন্ট ছিল এবং কখনো আমার সাথে কর্মী হিসেবে কাজ করেছেন। তারা প্রত্যেকেই স্বাস্থ্য বিটে কাজ করে থাকে। হেলথ বিট আমাদের একটা আলাদা স্পেশাল বিট আছে, সেই বিটে কাজ করে থাকে। প্রথম জনকে ফোন দিলাম, তিনি পুরুষ। তাকে বললাম যে কেন আমরা তাহলে গণমাধ্যমকে ডেকে আনতে পারিনি এখানে। আমি এখানে তো অবশ্যই তাহলে কারেকশন করতে চাই, দায় কিছুটা আমার উপরেও পড়বে, কারণ আমি যেহেতু গণমাধ্যমে কাজ করে থাকি। যথেষ্ট গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা আসতে পারেনি, যেহেতু আমরা যে সময়টির মধ্যে দিয়ে যাচ্ছি সে সময়টি আবার অন্যরকম কিছু স্ক্যাজুয়াল আছে, যেগুলোর কারণে আসলে গণমাধ্যম বোধহয় খুব ব্যস্ত। তারপরেও সেখানে গণমাধ্যমকে তাহলে আমি কিভাবে আনতে পারি, সেই সুযোগটা আমি বলতেই চাই একটু, যেহেতু সুযোগটা পেয়েছি। সেখানে শুরুতেই যেটি করা দরকার আমার মনে হয়, যদি আপনাদের পক্ষ থেকে বিষয়টিকে বোঝানোর জন্য হেলথ বিটে যারা which most of the girls usually face, but it could be endometriosis also. What are the other causes of pelvic pain? Other causes of pelvic pain, as you know, that could be some tumors in the ovary, that could be pelvic inflammatory diseases, that. So this is the answer. There is a lots of gynecological condition that can cause pain, not only endometriosis but fibroids, endometrial polyps, pelvic adhesions. এবং আমাদের যারা ডায়াসেটিক আছে শুনে ফেলছি, what are the common symptoms of endometriosis? তবু আমি আবার রিপিট করি যদি, সেটা হলো পেইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রেজেন্টিং ফিচার ইন এনি ফর্ম। সে পেইন হলো লোয়ার অ্যাবডোমেনাল পেইন হতে পারে, মেনস্ট্রুয়েশনের সময় ডিসমেনরিয়া হতে পারে, ডিসকেজিয়া হতে পারে, ডিসপারিউনিয়া হতে পারে। সো পেইন ইজ দ্য মেইন সিম্পটম অফ এন্ডোমেট্রিওসিস। আদার দ্যান পেইন যেটা থাকবে সেটা হলো she might present with menstrual abnormalities. For example, she might have menorrhagia থাকতে পারে, যদি মেনোরেজিয়া থাকে সেটা সম্ভব। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার, আরেকটা ইম্পর্টেন্ট সিম্পটম হলো she might present with infertility. যদি if she is married, she might present with infertility. আরো কিছু সিম্পটম যদিও খুব কমন না, সেটা হলো ডিউ টু ইমপ্লান্টেশন আদার দ্যান পেলভিস, যেমন স্কার এন্ডোমেট্রিওসিস, আরো দূরে হলে একটা, অথবা লাস্ট অফ অল যখন অনেক দিন পর্যন্ত হবে সিম্পটম, she might present with a lump। অর্থাৎ এন্ডোমেট্রিওসিস যদি হয় সেটা বড় লাম্প নিয়ে আসতে পারে, না লাম্প নাও থাকতে পারে, but she might present with heaviness in the abdomen or a lump. These are the common symptoms. Other than আরো হাজার হাজার সিম্পটম আছে, ব্যাকে সায়াটিকা পেন নিয়েও আসতে পারে, তার পায়ে ব্যথা এরকম আসতে পারে, কিন্তু খুব রিমোট, বাট কমন সিম্পটমস আর লিমিটেড উইদিন দ্য পেলভিস। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকগুলো থিওরি আছে, আমার মনে হয় আমাদের সবাই অলমোস্ট আমরা জানি সেই থিওরিগুলো। সো এই থিওরিগুলোর মধ্যে একটা রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন আমরা জানি, সেটা দিয়ে ভালোই এক্সপ্লেইন করা যায়, কিন্তু তারপরেও প্রশ্ন থাকে যে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন অলমোস্ট সবারই হয়ে থাকে। অর্থাৎ রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন আমরা সবাই বুঝতে চাই, আমার মনে হয় হয়তো যারা মেডিকেলের না তারা হয়তো তাদের জন্য একটু সমস্যা। তো রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন মানে আমরা নর্মাল ওয়েতে যে মেনস্ট্রুয়েশনটা হয় আমাদের জেনিটাল ট্র্যাক্ট দিয়ে, সেটা না হয়ে আমাদের টিউব দিয়ে যদি এটা যদি পেরিটোনিয়াল ক্যাভিটিতে যায়, তাহলে সেটাকে আমরা রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন বলি।
এবং সেই রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশনটা দিয়ে ভালোই এক্সপ্লেন করা যায় কজটাকে আসলে এন্ডোমেট্রিওসিসের, কিন্তু তারপরেও দেখা যায় যে সবার সেটা হচ্ছে না। তার অর্থ এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো জেনেটিক ইনফ্লুয়েন্স, জেনেটিক কজ। তো জেনেটিক কজে আসলে দেখা যায় রানস ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ যদি এটা মায়ের হয় তাহলে তাদের মেয়েদের হয়, বোনদের থাকে, এবং অন্যভাবে যদি দেখি নানীদের যদি থাকে, এভাবে তাদের থাকতে পারে। তাহলে এদের একটা জেনেটিক ইনফ্লুয়েন্স আছে এবং সেটা তো আসলে জেনেটিক্যালি ডিটারমিন থাকে, সুতরাং দেখা যায় যে তাদেরই হচ্ছে অন্য ফ্যাক্টর না থাকলেও। এছাড়া আজকাল এভিডেন্স বেস একটা আছে যেটা আসছে, সেটা বলতেছে ইমিউন ডিসফাংশন। কারণ এটা দেখা গেছে যে পেরিটোরিয়াল ক্যাভিটিতে যে আমাদের দেখা যায় সাইটোকাইন, তারপর ম্যাক্রোফেজ, তারপরে হলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর, টিউমার গ্রোথ ফ্যাক্টর, এগুলো দেখা যায় যে অনেক বেশি থাকে, অনেক বেশি ইলেভেটেড হয় লেভেলগুলো। এবং এটাকে বলা হয় যে প্রো ইনফ্লামেটরি একটা মেকানিজম প্যাথোলজি, এবং যেটা দিয়ে অনেকগুলো এক্সপ্লেইন করা যায়, এবং সেটা আমরা সেইভাবে বলতে পারি যে এটা একটা ইমিউন ডিসফাংশনের জন্য হয়ে থাকে। তো যাই হোক, এটা হয়তো পুরোপুরি বলা যাচ্ছে না। এবং এটা আরো একটা আমাদের জন্য যেটা হলো যে সেটা যে এন্ডোমেট্রিওসিস সম্পর্কে আমরা ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ফলো আপ এবং মডার্ন ট্রিটমেন্ট, ইনফার্টিলিটি রিলেটেড ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স হয়েছে, কিন্তু কজ এবং প্যাথোলজি নিয়ে এখনো খুব বেশি অ্যাডভান্সমেন্টে আমরা যেতে পারি। এখন আমরা জেনেটিক এবং ইমিউনের মধ্যে সীমাবদ্ধ আছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে এখন যোগদান করেছেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব মুন্নি সাহা। আমি যা নিজেও একজন ভক্ত, আমার মনে হয় অনেকেই ওনার উপস্থাপনা পছন্দ করেন, আমি পার্সোনালি পছন্দ করি। থ্যাংক ইউ, সবাইকে তালি। স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এটা বলছে যে অনেক কাজ করে, কিন্তু ন্যাপ্রোক্স দেখা গেছে যে এটা খুব ভালো কাজ করে না। এটা ইয়েতে কি যেন এটা স্টাডিতে আসছে। তো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এটা একটি ভালো ড্রাগ, আর সঙ্গে পেইন রিলিফ করার জন্য আমরা অ্যানালজেসিক্সের সব তো আছেই, তার সঙ্গে ওগুলি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি দেই তাহলে দেখা যায় যে এই পেইন অনেকটাই রিলিভ হয়, যেহেতু এটা একটা মিউটেশন একটা ইফেক্ট আছে, তারপরে অ্যানোভুলেশন করে তার জন্য একটা ইফেক্ট আছে। অতএব অবশ্যই আমরা অ্যানালজেসিক্স ইউজ করতে পারি এই এন্ডোমেট্রিওসিসে পেইন রিলিফের জন্য। ASRM Practice Committee opinion, NSAID should be the mainstay of pain relief for adolescents. This is ASRM Practice Committee opinion, and ESRE also has suggested. বাংলায় যেহেতু আমাদের এখানে ডক্টর ছাড়া অনেকে আছে, দুই রকম হয়। ওভারিতে হতে পারে, সেটাকে আমরা চকলেসিস বলি, আর ছোট ছোট ডিপোজিটের মতো থাকে, সেটাকে অনেক সময় ডিপ থাকলে ডিপ ইনফিল্ট্রেটিং লিশন বলে থাকে। দুরকম লিশনে কিন্তু পেইন হয়ে থাকে, কিন্তু এক্সটেন্ট অফ ডিজিজের সঙ্গে পেইনের সিভিয়ারিটি কোনো সম্পর্ক নেই। কারো কম ডিজিজ হয়ে অনেক বেশি ব্যথা হতে পারে, কারো, এটা তো আমরা এমনিও জানি যে একটা থ্রেশহোল্ডের ব্যাপার আছে। তো এখানে যেটা ডিপ ইনফিল্ট্রেটিং, সেটাকে ডিগ্রি অফ এক্সটেন্ট অনুযায়ী 4টা টাইপ বলা হয়। মানে প্রথম টাইপ হচ্ছে ওটাতে মডারেট পেইন হতে পারে, যেটা ছোট ছোট ডিপোজিট হয়, আর আরেকটু যদি হয় টাইপ 2, টাইপ 3 পর্যন্ত, টাইপ 4 পর্যন্ত একদম সিগময়েড কোলনের ওয়াল পর্যন্ত চলে যায়, এইটাতে পেইন গ্র্যাজুয়ালি বেশি হতে পারে। আর আরেকটা হচ্ছে চকলেট সিস্ট, যেটা চকলেট সিস্টেও কিন্তু about 10 to 20% চকলেট সিস্টে কোনো পেইন হবে না, তা না হলে চকলেট সিস্টেও কিন্তু পেইন হতে পারে। থ্যাংক ইউ আপা। আমরা তো সবাই জানি ডায়াগনোসিস কিভাবে করব, কিন্তু ডায়াগনোসিসের জন্য আমাদের একটা হাই লেভেল অফ ক্লিনিক্যাল সাসপিশন লাগবে। আমাদেরকে রোগীর কথা শুনতে হবে। সে যখন আমরা জানি যে এন্ডোমেট্রিওসিস ইজ ডিজিজ অফ পেইন, মানে পেইন হচ্ছে তার সব রকম সিম্পটম, যত রকম পেইন হতে পারে। তো সেই পেইনটা কিরকম সেটা আমাদেরকে খুব ভালো করে শুনতে হবে এবং কোরিলেট করতে হবে। যেমন আগের সিনারিওতে যেটা বলেছে যে আগে পেইন ছিল না, হঠাৎ করে তার ডিসমেনোরিয়া হচ্ছে, সো সেকেন্ডারি ডিসমেনোরিয়া, এই সিম্পটমটাকে আমাদের গুরুত্ব দিয়ে শুনতে হবে। এবং এন্ডোমেট্রিওসিসের অনেক পেশেন্টেরই ক্যারেক্টারিস্টিক্স ডিসমেনোরিয়া থাকে, সেটা আমাদেরকে ইভালুয়েট করতে হবে এবং তার সঙ্গে আর অন্যান্য সিম্পটমগুলোকে কোরিলেট করতে হবে। তারপরে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসের জন্য আমরা যা যা ডায়াগনস্টিক আমরা সিম্পটমগুলো কোরিলেট করে এক্সামিনেশন করব। এক্সামিনেশন করার সময় হয়তো আমরা কিছু নাও পেতে পারি, কারণ যখন স্মল ডিপোজিট থাকে বা ডিপলি ইনফিল্ট্রেটেড এন্ডোমেট্রিওসিস থাকে, সেগুলো হয়তো অনেক সময় ক্লিনিক্যাল ডায়াগনোসিসে আমরা বুঝতে পারি না। কারণ যদি একটা চকলেট সিস্ট হয় বা এন্ডোমেট্রিওটিক সিস্ট হয়, তখনই আমরা একটা সিস্ট হয়তো পাবো।
তারপরে দেখা যাচ্ছে পেলভিক টেন্ডারনেস কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স ক্লিনিক্যাল সাইন, যেটা আমাদেরকে এলিসিট করতে হবে। পেইনফুল পেলভিক এক্সামিনেশন, তারপরে যদি ইউটেরোস্যাক্রাল লিগামেন্টটা খুব ঠিক থাকে অনেক সময় অ্যাডভান্স স্টেজে, তাহলে সেগুলো আমাদেরকে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা দিতে হবে যে এই সাইনগুলো এলিসিট করতে। তারপরে ডায়াগনস্টিক এইডে যখন আমরা যাব, তখন আমাদের অবভিয়াসলি দ্য নন ইনভেসিভ মেথড দ্য আল্ট্রাসোনোগ্রাফ, উই নিড টু রিলাই অন দ্যাট। সো সেখানে আমরা কি পাচ্ছি, নট অল সিস্ট আর এন্ডোমেট্রিওটিক সিস্ট, কাজে সেখানেও একটা আমাদের ভালো একটা ইভালুয়েশন লাগবে যে সিস্ট থাকলে সেটা কি আসলে চকলেট সিস্ট না অন্য কোনো সিস্ট, সেটা আমাদেরকে ইভালুয়েট করতে হবে। এবং তার সঙ্গে অ্যাডজাঙ্ক্ট, যদিও আমরা বলি যে এটা নট ডায়াগনস্টিক বাট বি আর সাপোর্টিভ 25, যদিও এটা কোনো ডায়াগনস্টিক ভ্যালু নাই, কিন্তু একটা সাপোর্টিভ অ্যাডজাঙ্ক্ট হিসাবে কাজ করতে পারে যদি এটা পজিটিভ থাকে। আর ফাইনালি আমাদের যে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। নাও উই নিড টু ডায়াগনোসিসের জন্য যেটা করতে হবে সেটা হলো যে উই নিড টু ক্যাটাগরাইজ আওয়ার পেশেন্ট, যে হোয়াট টাইপ অফ ইনভেস্টিগেশন উইল ডু, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ করে নিতে হবে। এবং সেই হিসাবে সবাইকে আমি একদম ভালোভাবে ল্যাপারোস্কোপি করব। এই কোশ্চেনগুলো পরে আসবে, আচ্ছা, ইনভেস্টিগেশন ডিটেইলস আমরা পরে যাব। আমরা বেসিক একটা পেশেন্ট যখন আসবে তখন আমরা হিস্ট্রি, সিমটমস, সাইন্স এন্ড সাম ইমেজিং টেকনিক্স ডিউরিং ক্লিনিক্যাল এক্সামিনেশন আর প্রেডিক্টিভ ফর প্রেজেন্স অফ পেলভিক এন্ডোমেট্রিওসিস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এই সময়ের মাঝে আসলে আমরা এটা জেনে গেছি যে হোয়াট একটা ক্লিনিক্যাল সাইন্স ক্যান সাসপেক্ট এন্ডোমেট্রিওসিস। তো পেশেন্ট তো সিমটম নিয়ে আসলো, সিমটম মানে সে যা বললো সেটা আমরা শুনলাম। সিমটমের উপর ভিত্তি করে কিন্তু আমরা সাইনগুলো খুঁজতে থাকি। তো বেসিক সাইন যেগুলো অ্যাকচুয়ালি পেলভিক এক্সামিনেশনে আমার মনে হয় যে সাইনগুলো বেশি ডিটেক্ট হয়। যেমন অনেক সময় খুব টেন্ডার থাকে, আমি যদি সার্ভিক্স টাচ করি পেশেন্ট ফিলস টেন্ডারনেস। অনেক সময় দেখা যায় যে মুভমেন্ট করলেও পেশেন্ট ক্যান ফিল টেন্ডারনেস। অনেক সময় দেখা যায় যে পাউচ অফ ডগলাসের মধ্যে বেশ হার্ড কিছু শর্টি নোডিউলস রয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে পার অ্যাবডোমেন এক্সামিন করলে যে বড় একটা সিস্ট থাকলে দেয়ার ক্যান বি সিস্ট ইন দ্য অ্যাবডোমেন। Actually, clinical science is the per-vaginal findings mainly. এছাড়া পেশেন্টের সিমটম থেকে তো আমরা আন্দাজ করতেই পারি যে what could be the diagnosis of the disease or what could be the disease. আচ্ছা, আমি একটু this question I can ask to Professor Anwara Madam. What is the role of ultrasonography in diagnosis of endometriosis in this case? In this case, married. না, married? Oh, এমনি endometriosis. Of course, there is the role of As a endometriosis. whole, আপনি ultrasound-এর রোলটা বলেন তাইলেই চলবে। Ultrasonogram has got a role in the diagnosis of endometriosis. When we suspect endometriosis clinically, we do the examination, history taking examination, then usually we go for an ultrasonography. যদি আমরা সাসপেক্ট করি তখন আমরা একটা আল্ট্রাসাউন্ড করি। ইউজুয়ালি দ্য আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস যদি চকোলেট সিস্ট হয় তাহলে বিগ সিস্ট এবং ওরা সিস্টের কনসিস্টেন্সি ভিতরে কিরকম কালার মানে যে থিক ফ্লুইড আছে সেসব বলতে পারে চকোলেট, সেটা আমরা বুঝতে পারি। তবে যদি মাঝে মাঝে খুব ছোট স্মল থাকে এবং উপরে জাস্ট ছিটানো থাকে পেরিফেরি, তখন কিন্তু আর্লি মানে ফার্স্ট স্টেজে যখন থাকে তখন সামটাইমস আল্ট্রাসোনোগ্রাফি ক্যানট টেল আস দ্যাট দিস ইজ এ কেস অফ এন্ডোমেট্রিওসিস। আদারওয়াইজ ওরা সিস্টের কথা বলতে পারে, সিস্টের সাইজের কথা বলতে পারে, কোনো কোনো সময় যদি পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউটারাসের সাথে অ্যাডহেয়ার হয়ে থাকে সেটাও বলতে পারে। কাজেই আল্ট্রাসাউন্ড হ্যাজ এ ভেরি গুড রোল ইন দ্য ডায়াগনোসিস অফ এন্ডোমেট্রিওসিস। যদিও আমার কাছে মনে হয় ক্লিনিক্যাল সাইন সিমটমস ইজ বেটার দ্যান আল্ট্রাসোনোগ্রাফি। সবসময় আমরা অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফিতে লেখা একটা জিনিস, কিন্তু ক্লিনিক্যালি আমরা যদি মনে করি এন্ডোমেট্রিওসিস ফাইনালি যদি ফাইনাল ডায়াগনোসিস করার জন্য আমরা ল্যাপারোস্কোপি করি, দেখা যায় যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ মাচ বেটার দ্যান আল্ট্রাসোনোগ্রাফি ডায়াগনোসিস। সো দো ইট হ্যাজ গট এ রোল, বাট আই উইল সে দ্যাট ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ বেটার দ্যান আল্ট্রাসোনোগ্রাফি। Thank you, madam, for your precise answer. Pelvic markers be used for the diagnosis. Thank you, Firuza. There are no well-marked biomarkers still present. The only one that we go for progressive, we can have an understanding of the progression of the disease and whether the treatment is actually working or not is CA120
file. But otherwise, the biomarkers are not still helpful. Several biomarkers has been tried, but it is not. Nobody is giving us any answer for it.